নমস্কার বন্ধুরা, উড়ান ধারাবাহিকের আজকের পর্ব নিয়ে আমি তোমাদের সামনে চলে এসেছি। গল্পের শুরুতে আমরা দেখতে পাচ্ছি খাওয়া দাওয়া করে সবাই চেয়ারে বসে যে যার মতো রেস্ট নিচ্ছে। চেয়ারে বসে বসে মহারাজ গান ধরেছে। পূজারিনী মহারাজের দিকে তাকিয়ে আছে। মন রে কৃষি কাজ জানো না, এই গানটাই করতে থাকে মহারাজ। ঠাম্মি বলে যে মহারাজের ছোটবেলার যা কিছু স্মৃতি সব তো এই বাড়ির আনাচে কানাচেই ছড়িয়ে আছে। ও যেন সব কিছু হাতড়ে বেড়াচ্ছে। মিলি বলে এ যেন এক অচেনা মেজদা। মহারাজের বাবা বলেন এটাই আমার আসল মহারাজ। কলকাতাতে যেটা দেখিস ওটা তো নদীর জল শুকিয়ে গিয়ে চড়া পড়ে যাওয়ার মতো একজন মানুষ। পূজারিনী বলে সত্যি ঠাম্মি, শুধুমাত্র একটা জায়গার বদলে মানুষটার মধ্যে কত পার্থক্য দেখতে পাচ্ছি। পূজারিনী বলে সেটাই দেখছি জানো। ঠাম্মি বলে গালে হাত দিয়ে কি দেখছিস শুনি। তখন পূজারিনী বলে কত মুগ্ধ, কত শান্ত। আমি যেন এই ভদ্রলোককে আগে কখনো দেখিইনি। ভদ্রলোক শুনে তো ঠাম্মি বলে ভদ্রলোককে। পূজা একটু চমকে যায়, লজ্জা পেয়ে যায়। মহারাজের তো এসবে কোনো কানই নেই। মহারাজ গান গেয়েই চলেছে আপন মনে। মহারাজের বন্ধু বান্ধবরা আলোচনা করতে থাকে, যা হচ্ছে বেশ হচ্ছে, এই মুহূর্তটা মনে থেকে যাবে। বড় বাড়ি, এত খাওয়া দাওয়া, আম দই, সত্যি মনে থেকে যাবে রে। মহারাজের বাবা বলে আমার মেজো ছেলেটা আবার ফিরে এসেছে রে শিব। শিব বলে হ্যাঁ বাবা, মেজদা গ্রামেই থাকুক বরং ভালো থাকবে। মহারাজের বাবা বলে চুপ কর, এমনিতেই গুয়ো ধরে বসে আছে, এই কথা যদি কানে যায় না তাহলে আবার তুলকালাম মাচাবে। জয়ন্তদা বলে মহারাজের এই রূপ আমরা এত বছরে কোনোদিনও দেখিনি, তবে ওর যখন যেই রূপ ওকে তখন সেই রূপেই ভালোবেসে ফেলা যায়। পূজা তো যেন মুগ্ধ হয়ে মহারাজের দিকে তাকিয়েই আছে, আর মহারাজও আপন মনে গান গেয়েই চলেছে। সবাই মুগ্ধ হয়ে মহারাজের গান শুনছে। ওদিকে মহারাজ মাধুরীর কথাগুলোই ভাবতে থাকে, আগের কথাগুলো। যখন মহারাজ মাধুরীকে বলেছিল তুমিও আমাকে ছেড়ে চলে যাবে মাধুরী, তখন মাধুরী বলেছিল আমার কিচ্ছু করার নেই মহারাজ, তোমার কাছ থেকে আমার কিচ্ছু পাওয়ার নেই, তাই আমাদের সম্পর্কটা এখানে ইতি টেনে দেওয়া উচিত। হঠাৎ করে মহারাজ গানটা থামিয়ে দেয়। বাইরে সবাই অবাক হয় যে কি হলো, গানটা থামিয়ে দিল কেন। পূজা বলে কোনো কারণে কি তার হঠাৎ করে মুডটা বিগড়েছে। আমি বুঝতে পারে, মনে মনে ভাবে মহারাজ নিশ্চয়ই মাধুরীর কথা ভাবছে। পূজা তো ঠাম্মিকে প্রশ্ন করতেই থাকে। শিব বলে গানের লাইন ভুলে গেছে হয়তো। পূজা বলে উনি নিশ্চয়ই কিছু একটা ভাবছেন মনে মনে, উনি অন্য মনে আছেন, উনি এখন নিজের মধ্যে নেই। মহারাজের হঠাৎ করে তখন সবার দিকে নজর যায়। তখন মহারাজ সেখান থেকে চলে যায়। সবাই মহারাজকে নিয়ে একটু চিন্তায় পড়ে যায়। এদিকে তো দেখা যায় পূর্ণিমা চিন্তা করছে আর বলে যাচ্ছে এত রাত হয়ে গেল, একটা মানুষেরও এখনো পাত্তা নেই। বাড়িতে যে একটা মানুষ চিন্তা করছে সেদিকে কারো খেয়ালই নেই। 10 ফুট বাই 10 ফুট একটা ঘর, তার মধ্যে এতগুলো লোক মিলে করছেটা কি। ওই ফুলবাড়ি যবে থেকে এই বাড়িতে এসছে না, বাড়ির সবকটা লোক একেবারে ক্লাসলেস হয়ে গেছে। এদিকে দেখা যায় মহারাজ আলমারিতে জামা ঢোকাচ্ছে। তখন পূজারিনী ঘরে আসে, কিন্তু কিছুক্ষণের জন্য থমকে দাঁড়িয়ে থাকে। মহারাজ পূজাকে দেখে কিন্তু কিছু বলে না, নিজের মতোই কাজ করে যায়। কিছুক্ষণ বাদে মহারাজ বলে মাধুরী আর আমি এই গ্রামে একসঙ্গেই বড় হয়েছি, ঠাম্মিরও ওকে খুব পছন্দ ছিল। পূজা শুনে একটু অবাক হয়। পূজা মনে মনে ভাবে হলো কি ওনার, নিজে থেকেই হঠাৎ মাধুরীর সম্পর্কে কথা বলতে শুরু করলেন। বলেই পূজা মহারাজের দিকে তাকায়। মহারাজও পূজার দিকে তাকায়। মহারাজ বলে আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। পূজা আবারও মহারাজের দিকে তাকায়। মহারাজ বলে আপনার কৌতূহলও নিশ্চয়ই অনেকটা নিবারণ হয়েছে। পূজা তখন বলে আমি তো আপনাকে কোনো প্রশ্ন করিনি। মহারাজ বলে বললাম তো আমি অন্তর্যামী, আমি মনের কথা কিন্তু ঠিক বুঝতে পারি। দিয়ে মহারাজ নিজের মতো কাজ করতে থাকলে পূজা তখন বলে সত্যি কি আপনি বোঝেন। তখন মহারাজ দাঁড়িয়ে যায় আর পূজার দিকে তাকায়, আর কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকে, আবার নিজের মতো কাজ করতে থাকে। এদিকে ঠাম্মি আসে, বলে এই দেখ মহারাজ আমি তোর জন্য কি এনেছি, পানের বোটা। মহারাজ তো দেখে খুব খুশি হয়, বলে তোর তো আবার পানের থেকে পানের বোটা বেশি পছন্দ, বলে হো হো করে আবার হাসতে থাকে ঠাম্মি। মহারাজও খুব খুশি হয়, আর এটা দেখে পূজাও একটু অবাক হয়। মহারাজ বলে তোমারই সব কিছু মনে থাকে, আমি তো সব কিছু ভুলে যাই ডার্লিং আমার, বলে গলা জড়িয়ে ধরে ঠাম্মিকে। পূজা দেখে খুব খুশি হয়। পূজা জোরে জোরে হাসতে থাকে। ঠাম্মি তখন বলে দেখো দেখিনি, বুড়িটাকে না জড়িয়ে নিজের বউটাকে জড়াও না। পূজা তখন একটু বেকায়দায় পড়ে যায়। মহারাজও। ঠাম্মি তখন বলে আমি তো ভাবলুম আজকে তোদের একটা ফুলসজ্জার ব্যবস্থা করব। মহারাজ আর পূজা তো আরো বেকায়দায় পড়ে যায়। পূজা মহারাজের দিকে তাকিয়ে থাকে। মহারাজও পূজার দিকে তাকায়। পূজা মুখ ফিরিয়ে নেয়। পূজা তখন ঘর থেকে চলে যায়। যাওয়ার সময় মহারাজের দিকে তাকিয়ে মুচকি হাসে। ঠাম্মি বলে দিলি তো বউটাকে ভয় পাইয়ে, কেমন চলে গেল এখান থেকে। মহারাজ বলে ঠাম্মি তুমি চুপ করবে। মহারাজ বলে তুমি কি চাও যে আমি এই বাড়ি থেকে চলে যাই। ঠাম্মি বলে না না, তুমি অত বোকা নও খোকা, আমি জানি তুমি সব বুঝতে পারছো যে আমি কি বলতে চাইছি। আমি বলে দেখ পূজা কিন্তু একটা রক্ত মাংসের মানুষ, আর তুই কিন্তু তাকে বঞ্চিত করতে পারিস না। মহারাজ দাঁড়িয়ে শোনে আর বারবার ঠাম্মির থেকে দূরে চলে যায়। ঠাম্মি বলে মহারাজ
এই ঝগড়াঝাঁটি, মান অভিমান, অশান্তি এই সব কিছুর পরেও কিন্তু স্বামী স্ত্রীর একটা চাওয়া পাওয়া আছে। মহারাজ বলে, আমার কোনো চাওয়া পাওয়া নেই ঠাম্মি। ঠাম্মি বলে, তোমার কোনো চাওয়া পাওয়া নেই বলে কি সব কিছু মেনে নেওয়া যায়? অগ্নিসাক্ষী করে 7 পাকে ঘুরে তুমি ওকে বিয়ে করেছো, ওর মনটা তো তোমাকে বুঝতেই হবে। মহারাজ এদিকে মনে মনে ভাবতে থাকে, না মহারাজ, দুর্বল হলে চলবে না, তুমি আর জীবনে ঠকতে পারবে না। দুর্বল হলেই কিন্তু ঠকবে, দুর্বল হলেই বিপদ। সে মাধবীই হোক, মাধুরীই হোক, অথবা পূজারিনী। এই সমস্ত কথা ভাবতে থাকে মহারাজ। এদিকে দেখা যায় পূর্ণিমার চোখে কিছুতেই ঘুম নেই, সে অপেক্ষা করেই চলেছে। সোমনাথ আসে, এসে বলে, কি ব্যাপার মা, তুমি এখানে এইভাবে বসে আছো? পূর্ণিমা বলে, বসে কি আর এমনি আছি, দেখছি যে সবাই আর কত বার বাড়তে পারে। সোমনাথ বলে, কি হয়েছে? পূর্ণিমা বলে, ওই ফুলবালির বাড়ি থেকে বাড়ি ফেরার সময় হয়নি এখনো পর্যন্ত কারো। সোমনাথ বলে, মহারাজ তো এরকমই বরাবর, তুমি এগুলো নিয়ে ভাবছো? ওই তো বরাবরই ঠাম্মি, শিব, মিলি সবাইকে দলে টেনে দল ভারী করার চেষ্টা করে। এ আবার নতুন কি বলো তো? পূর্ণিমা বলে, হ্যাঁ, কিন্তু বাড়ির নিয়ম শৃঙ্খলা বলে তো কিছু থাকলো না না। সোমনাথ মনে মনে ভাবতে থাকে, এই তো দারুণ সুযোগ পেয়েছি, মহারাজের দিকে মায়ের মনটা দুর্বল হতে দেওয়া যাবে না, না হলে আমার বিপদ বাড়বে। এই সমস্ত কথা ভাবতে থাকে মনে মনে সোমনাথ। সোমনাথ বলে, আচ্ছা মা, আমার মতো কে আছে বলো তো, যে তোমার কথা চিন্তা করে, তোমার মতো করে সব কিছু ভাবে? হ্যাঁ, শিবটা ভালো ছেলে, কিন্তু ও তো মহারাজের পাল্লায় পড়ে নিজের ভালো মন্দটা ভুলেই গেছে। পূর্ণিমা বলে, না না, ওইটা আমি হতে দিচ্ছি না। আজকে বাবাও মহারাজের হয়ে কথা বলে, যেই ছেলেটা খুন করে জেলে গেল, তার থেকেও কি আমি বড় অপরাধী? হ্যাঁ, মানছি আমি অন্যায় করেছি মা, বাবার রোজগারের এতগুলো টাকা আমি ধরে রাখতে পারিনি, বিয়ের আসর থেকে পালিয়ে গেছি। তবে এটাই সত্যি যে বাবা যদি আমাকে জোর না করতো পূজারিনীর সাথে বিয়ে করার জন্য, আমি কি এটা করতাম? কখনো করতাম না। এই সমস্ত কথা বলে মায়ের মন ভোলাতে থাকে। এতে আমার কি দোষ? সোমনাথ এই কথাগুলো বলে কাঁদতে থাকে। পূর্ণিমা বলে, তুই কাঁদছিস কেন? সোমনাথ তো সমানে কান্নাকাটির ভান করতে থাকে আর বলে যে, আমি খুব অনুতপ্ত মা, আমি এখনও নিজেকে ক্ষমা করতে পারিনি। মায়ের কোলে মাথা রেখে এই সমস্ত কথা বলে যাচ্ছে সোমনাথ, আর মাও সমানে তার মাথায় হাত বুলিয়ে যাচ্ছে। পূর্ণিমা হঠাৎ করে বলে ওঠে, তুই চিন্তা করিস না, আমি আর প্রিয়াঙ্কা সারা জীবন তোর পাশে থাকবো। সোমনাথ অবাক হয়ে মায়ের দিকে তাকায়। পূর্ণিমা সোমনাথকে জিজ্ঞেস করে, এই শোন না, প্রিয়াঙ্কাকে বিয়ে করবি? সোমনাথ চুপ করে থাকে, মনে মনে তো তারও খুব ইচ্ছে। এদিকে দেখা যায় সকাল হয়ে গেছে। পূজা সবার জন্য এতগুলো লুচি আর সুজি করে নিয়ে চলে এসেছে। ঠাম্মি বলে, তুই আবার এত কিছু কি করেছিস, শুধু শুধু কাজ বাড়িয়েছিস? পূজা তখন বলে, না না ঠাম্মি, আমি কিচ্ছু করিনি, শুধু লুচি আর সুজি বানিয়ে এনেছি। দেখো তো অনেক বেলা হয়ে গেল, সবার মনে হয় খুব খিদে পেয়ে গেছে, এদিকে সবাই চলে এসেছে খাওয়ার জন্য। পূজার শ্বশুরমশাই বলে, কি বানিয়েছিস পূজা? পূজা বলে, বেশি কিছু নয় বাবা, লুচি আর সুজি বানিয়েছি। পূজা তো সবার দিকে দেখে পুরো অবাক। দেখে যে সবাই গায়ে পাঞ্জাবি পরে আছে বিভিন্ন কালারের, আর মিলি পরে আছে শাড়ি। পাঞ্জাবিগুলো কারোর গায়ে কিন্তু হয়নি, কারোর হাত বড়, কারো গায়ে বড়। এই দেখে তো পূজা সমানে হাসতে থাকে, ঠাম্মিও হাসতে থাকে। আমি বলে, এক একটাকে দেখ, কাকতারুয়ার মতো দেখাচ্ছে, বলেই হেসে যাচ্ছে। ওদেরকে দেখে বাকি সবাইও হাসতে থাকে। পূজা বলে, দেখো দেখো, সবাইকে কেমন সার্কাসের জোকারের মতো লাগছে, বলে সবাই হাসতে থাকে। কত বড় বড় জামা, বলে পূজা হাসতে থাকে। পূজার শ্বশুরমশাই বলে, কি করব বল, তোরা তো চলে এলি, আর তোদের পিছন পিছন আমরাও চলে এলাম, জামা কাপড় তো কিছু আনতেই পারিনি। অগত্যা, আমাদের বিশাল আকৃতির বন্ধুর জামাতেই ভরসা, জয়ন্তদা বলে, আর সবাই হাসতে থাকে। শিব বলে, ভাগ্যিস দাদা পাঞ্জাবিগুলো নিয়ে এসেছিল নিজের। আর একজন বলে, বাবা, ওর পাঞ্জাবির যা সাইজ না, এই যে আমারটার মধ্যে দুজন ঢুকে যাবে। এই শুনে সবাই হাসতে থাকে। মিলি বলে, আমার তো খুব মজা, দেখো আমি ঠাম্মির শাড়ি পরেছি। ঠাম্মি বলে, সাইজ দেখ, মানে ব্লাউজটা ঢোলা হচ্ছে তাই। এই নিয়ে আবার পূজারা হাসতে থাকে। পূজা বলে, না না, মিলিকে কিন্তু বেশ মিষ্টি লাগছে, একদম ফিউশন হয়ে গেছে। তোমাদেরটা মানে বলে হাসতে থাকে, মানে বাকিদের পাঞ্জাবির কথা বলে আর কি। এদিকে দেখা যায় খাওয়া দাওয়ার জন্য সবার খুব জোর পড়ে গেছে, সবার খুব খিদে পেয়েছে। বলে যে, এবার আমাদের খাবারগুলো তাড়াতাড়ি দাও তো দেখি, বলে সবাই কাড়াকাড়ি করতে থাকে। পূজা সবাইকে খাবার দিতে থাকে। তখনই ঠিক মাধুরী চলে আসে। সবাই অবাক হয়ে মাধুরীর দিকে তাকায়। পূজাও অবাক হয়ে যায়। মাধুরী তো পুরো অন্য কালারের শাড়ি পরে পুরো সেজেগুজে চলে এসেছে। ঠাম্মি বলে, কি ব্যাপার মাধুরী, এত সকাল সকাল এসেছিস, কোনো কাজ আছে? মাধুরী বলে, কেন ঠাম্মি, আমি তো এর আগে কত সকাল সকাল তোমার বাড়িতে এসেছি, সারাদিন থেকেছি, রাত অবধি থেকেছি, কত গল্প করেছি, পুজো করেছি, খাওয়া দাওয়া করেছি, তা আজকে হঠাৎ করে তুমি আমাকে দেখে এরকম অবাক কেন হয়ে গেলে? ঠাম্মি চুপ করে থাকে, কি বলবে কিছু ভেবে পায় না। মাধুরী বলে, কতদিন পর বাড়িটাতে প্রাণ ফিরে এসেছে, এতদিন বাড়িটা পুরো খা খা করছিল, আমার তো একদম ভালো লাগছিল না। কালকে এসে যে আমার কি ভালো লেগেছে,
তারপরে বলে, ও মা, লুচি হয়েছে নাকি, কিন্তু সুজির হালুয়া কেন? পূজা তখন বলে, কেন মানে? মাধুরী তখন বলে, মহারাজ লুচির সাথে সাদা আলুর তরকারি খায়। পূজা বলে, আসলে লুচির সাথে সুজির হালুয়া আমার খুব পছন্দের, তাই আমি বানিয়ে এনেছিলাম। আপনিও বসুন না, আমি আপনাকেও বেড়ে দিচ্ছি। আমারও ফার্স্টে লুচির সাথে সাদা ছোলার ডাল খেতে খুব ভালোবাসতাম আর কি আমি, কিন্তু যবে থেকে জানলাম যে মহারাজ লুচির সাথে সাদা আলুর তরকারি খেতে ভালোবাসে, তবে থেকে আমি নিজের পছন্দটাও বদলে ফেললাম। মাধুরী বলে। মাধুরীর এই কথা শুনে তো পূজা খুব অবাক হয়ে যায়। মাধুরী বলে, সত্যি কথা বলতে আমার এখন লুচির সাথে না সাদা আলুর তরকারিটাই বেশি ভালো লাগে। মাধুরী তখন জোর দেখিয়ে বলতে থাকে, ঠাম্মি, আমি বরং সাদা আলুর তরকারিটা বানিয়ে আনি, বুঝলে, না হলে তো মহারাজের আবার সাত সকালে দেখে মাথা গরম হয়ে যাবে। বলে মাধুরী বানাতে চলে যায়। গিয়ে মহারাজের সাথে ধাক্কা লাগে। মহারাজ দাঁড়িয়ে যায় আর দুজন দুজনকে দেখতে থাকে। পূজা এটা দেখে আরো অবাক হয়। পরে মাধুরী কথা বলতে চাইলে মহারাজ পাশ কাটিয়ে চলে যায়। ঠাম্মিকে এসে বলে, ঠাম্মি দেখো, হারুদা বানিয়ে দিয়েছে রুটির রোল। আমার না মনটা পুরো ভরে গেছে গ্রামের খাবার, বুঝলে। আর সবাইকে বলতে থাকে, এই সবাই তোরা টেস্ট করবি। মহারাজ বলে, এর মধ্যে চিনি আর অল্প করে মাখন, দারুণ ব্যাপার। জয়ন্ত দ্বারা সবাই বলে, হ্যাঁ আছি যখন সবই টেস্ট করব। মাধুরী দূরে চুপ করে মন খারাপ করে দাঁড়িয়ে থাকে। পূজারিনী সব ব্যাপারই লক্ষ্য করে। মহারাজ বলে, পূজা, আমি একটু বেরোচ্ছি, আমার একটা কাজ আছে, আসতে দুপুর হবে। পূজা মহারাজের দিকে তাকিয়ে থাকে। পূজার বাবা বলে, কি রে, ভাবলাম একসঙ্গে বসে খাবি আর তুই এখন বেরিয়ে যাবি। মহারাজ বলে, এই না খেয়ে বেরোচ্ছি নাকি, এই তো চললাম, বলে বেরিয়ে যায়। মাধুরীকে পাত্তাই দেয় না। বাবা বলে, এ কি রে পূজা মা, তুই মহারাজকে আটকাতে পারলি না? পূজা মনে মনে ভাবতে থাকে, উনি আমাকে প্রথমবার বলে বেরোলেন, আর মাধুরীকে যেন দেখেও না দেখার ভান করে চলে গেলেন। মাধুরীকে এড়িয়ে গেলেন উনি। মাধুরীর চোখেও জল দেখলাম যেন। মাধুরী কি এই কারণেই দুঃখ পেলেন? এগুলোই মনে মনে ভাবতে থাকে পূজা। আমি মাধুরীর কাছে যাই, গিয়ে বলে, আমি তোকে একদিন লুচি আর ছোলার ডাল করে খাওয়াবো। আসলে তুই যেই মহারাজকে চিনতিস, সেই মহারাজ এখন অনেকটাই বদলে গেছে রে, আর তার সঙ্গে সঙ্গে ওর রুচিটাও বদলে গেছে। দিয়ে ঠাম্মি পূজার দিকে তাকায়। মাধুরীও পূজার দিকে তাকায়। মাধুরী কিছু না বলেই চলে যায়। পূজার শ্বশুরমশাই বলে, কি ব্যাপার মা, এই মেয়েটা কাল থেকে এরকম আচরণ করছে কেন গো? মিলি বলে, এই মেয়েটার মাথাটা খারাপ নাকি? পূজাও দেখে অবাক হয়। ঠাম্মি পূজার দিকে তাকায় আর একটু হাসে। পূজা এই মাধুরীকে নিয়ে ভাবতে থাকে। পূজা বলে, তোমার নাতির তো জীবনের পরতে পরতে রহস্যে ভরা ঠাম্মি। ঠাম্মি পূজার দিকে তাকায়। পূজা এগুলোই ভাবতে থাকে। এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, পর্ব ভালো লেগে থাকলে আমার চ্যানেলকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামী পর্বে। ততক্ষণ ভালো থেকো সবাই।